আর সে ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই চেনা জানাই কেউ হবে। কারেক্ট। খোঁজ নিয়ে দেখো সুধীরবাবু পার্টিতে কাদের কাদের ডেকেছিলেন। স্যার, আমি পড়ি। তুমি সুধীরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। স্যার, আমি জাহ্নবী। মার্কেটিং হেড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জগন্নাথ। আমি কোম্পানির লয়ার। আর সুধীর বাবুর পার্সোনাল লয়ারও। আগে হ্যাঁ, কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চাইছেন? সুধীরবাবুর কোম্পানিতে প্রায় 300 লোক কাজ করতেন, কিন্তু উনি পার্টিতে শুধু আপনাদের 3 জনকেই ডাকলেন। এরকম কিসের বিশেষ সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে সুধীরবাবুর? স্যার, আমি আগেও বলেছি যে আমি ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো একজন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এতটা পার্সোনাল রিলেশনশিপ? স্যার, আমি ওনার শুধু কাজই না, বরং ওনার পার্সোনাল লাইফও ম্যানেজ করতাম। আই মিন পার্সোনাল আর প্রফেশনাল দুটোই। আর ওই দিনও আমি পার্টি ম্যানেজ করতে গেছিলাম, সেলিব্রেট করতে না। আর উকিল বাবু আপনি? স্যার, আমি আর সুধীর হলাম ছোটবেলাকার বন্ধু। ওর বার্থডে আর আমি যাব না, এটা কি করে হতে পারে? আর আপনি, আপনাকে কেন ইনভাইট করেছিল সুধীরবাবু পার্টিতে? স্যার, আমাকে সুধীর স্যার না, নীল ইনভাইট করেছিল। আমি আর নীল খুব ভালো বন্ধু ছিলাম। আই সি। তো আপনি ওনার পুরো শিডিউল ম্যানেজ করতেন। তো এই বার্থডে পার্টির দিন কেউ কি আসার কথা ছিল? কোনো মিটিং রেখেছিলেন আপনারা? স্যার, ওই দিন ব্যাংক হলিডে ছিল, তার জন্য কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আর ওনার বার্থডে ছিল, তাই উনি পুরো দিন ওনার ফ্যামিলির সাথেই কাটাতে চাইতেন। দুপুর 2টো থেকে 3টের মধ্যে আপনারা কোথায় ছিলেন? স্যার, আমি তো আমার বাড়িতেই ছিলাম, ভি ব্লগ বানাচ্ছিলাম। ভি ব্লগ? ভিডিও ব্লগ। আমার একটা ইন্টারনেট চ্যানেল আছে, যেখানে আমি ভিডিও বানিয়ে আপলোড করি। স্যার, আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমার শরীরটা ঠিক ছিল না। স্যার, আমি আমার ফ্যামিলির সাথে ফিল্ম দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কিছুদিনের মধ্যে সুধীরবাবুর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন আপনারা? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস নোটিস করেছিলাম। স্যার, আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের মিটিং চলছিল। স্যার, কি ব্যাপার? ভেতরে এসো। ঠিক আছে, তুমি যাও। Sorry, gentlemen. Meeting is over. বাচ্চাদের পোশাক? ইয়েস স্যার। আচ্ছা, আর কিছু নোটিস করেছিলেন আপনারা? কোনো অদ্ভুত কিছু? হ্যাঁ স্যার, এই 2 সপ্তাহ আগে উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার দলিল চেঞ্জ করতে চান। উইল বদলাতে চাইছেন কেন? জানি না স্যার, ওনার দলিলে 3 জন মানুষের নাম ছিল। একজন ওনার স্ত্রী মায়া, আর 2 জন ওনার ছেলে। কিন্তু উনি চতুর্থ একজনের নাম জুড়তে চাইছিলেন, অ্যাড করতে চাইছিলেন। কি নাম ছিল ওই চতুর্থ জনের? ওনার নাম তো উনি বলেননি। আপনি কি উইলটা বদলেছিলেন? আসলে আমি পেপার সব তৈরি করে দিয়েছিলাম, ব্যাস নাম ভরে ওতে সুধীরকে সই করতে হতো। জানি না কি হলো, হঠাৎ নিজের বার্থডের কিছুদিন আগে ও আমাকে বলল যে দলিল বদলাতে চায় না, ওই পুরনো দলিলটাই থাকবে। ঠিক আছে, এই চতুর্থ ব্যক্তি আবার কোথা থেকে এলো, যার নাম সুধীরবাবু নিজের উইলে ইনক্লুড করতে চেয়েছিলেন? সুধীরজির মৃত্যুর এই চতুর্থ জনের সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে। আমার তো এটাই কিছুতে মাথায় ঢুকছে না। বাচ্চাদের পোশাক কেউ কাউকে কেন পাঠাতে যাবে? বাচ্চাদের জামা কাপড় পাঠানো হয়েছিল, তাহলে ওই এনভেলপটা কোথায় গেল? সুধীরবাবুর রুমটা তো আমরা ভালো করে চেক করেছি, ওখানে তো কিছুই পাইনি আমরা। বাড়িতে নয় তো অফিসে? পেয়ে গেছি। আরে, এ
এতে তো দেখছি কোনো পোস্টাল স্ট্যাম্প বা যে পাঠিয়েছে তার নামই নেই। তাহলে পার্সেল এখানে পৌঁছলো কি করে? মনে হচ্ছে এই এনভেলপটা সোজা কেউ কোম্পানির পোস্ট বক্সে ঢেলে দিয়েছিল। এই এনভেলপটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিই, উনি হয়তো কিছু পেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই জাহ্নবী বলছিল যে এই পার্সেলটা দেখে মিস্টার সুধীর একদম চমকে গিয়েছিলেন। হতে পারে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আর তারপর উনি কাউকে কলও করেছিলেন হয়তো। আগের মাসের কল ডিটেলস সুধীরবাবুরটা দেখি এই এনভেলপ পাওয়ার পরে সুধীরবাবু সবার আগে কাকে ফোন করেছিলেন? সুধীরের ফোন এসেছিল অনেক বছর বাদে। কি কথা হয়েছিল আপনাদের দুজনের? খুব রেগেছিল যে আমি ওকে কেন এনভেলপটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি তো ওকে এনভেলপ পাঠাইনি। কিন্তু কোনো কারণ তো ছিল যাতে সুধীরবাবু আপনাকে সন্দেহ করেন। হ্যাঁ, নিশ্চয়ই। ওই এনভেলপে বাচ্চার জামা ছিল। ওর মনে হয়েছিল ওটা সেই জামাটাই যেটা আমি আর সুধীর আমাদের সন্তানের জন্য কিনেছিলাম। আমাদের বাচ্চার জন্য? আমার আর সুধীরের সন্তান। 30 বছর আগে আমি আরকে ওয়েবস কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। সুধীরের বাবা সেটার মালিক ছিল। ওখানেই সুধীর আর আমার সম্পর্ক হয়েছিল। আর কিছু বোঝার আগেই আমি বুঝতে পারি যে আমি সুধীরের সন্তানের মা হতে চলেছি। তো আপনাদের দুজনের বিয়ে হয়নি? না, হয়নি। সুধীর তো কথা দিয়েছিল, কিন্তু ওর প্যারেন্টস রাজি হয়নি, কারণ আমি ওদের স্টেটাসে ছিলাম না। ওনারা তো সুধীরের বিয়ে অনেক বড়লোক বাড়িতে আর সেম স্টেটাসে করতে চেয়েছিলেন। তারপরে ওর প্যারেন্টস আর ফ্যামিলি খুব চেষ্টা করেছিল ওকে, আমাকে, এমনকি আমার ফ্যামিলিকেও বোঝানোর জন্য যে আমি বাচ্চাটাকে নষ্ট করে দিই। আমিও ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক আমি আমার সন্তানকে জন্ম দেবই। 15ই মার্চ 1990 সালে আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই রাতেই ও মারা গিয়েছিল। যে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছিলাম, ছোট ছোট জামা কাপড় পরাচ্ছিলাম, কিচ্ছু করতে পারিনি আমি। আমি ভেবেছিলাম যে এরকম সময় তো সুধীর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কিন্তু ও তো এর আগেই আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল। আর ওই মাসেই ও মায়াকে বিয়েও করেছিল। তো সেই জন্যই আপনি আজ অব্দি বিয়ে করেননি আর এখানে একাই থাকেন। হ্যাঁ, সুধীরবাবু আপনার সঙ্গে যা যা করেছেন তার জন্যে খুব কষ্ট হয়েছে আপনার হয়তো। খুব ঘেন্না করতেন ওকে? আমার থেকে বেশি ঘেন্নাও কে আর কেই বা করতে পারে। উনি আপনাকে আপনার অধিকার দেয়নি, আপনি সম্পত্তিতে ভাগ চাইলেন, আর যখন সম্পত্তি উনি আপনাকে দিলেন না তখন আপনি রেগে গেলেন আর মেরে দিলেন ওকে। আমি ওকে মারিনি, আর আমি ওকে কেন মারবো? আমি তো চেয়েছিলাম যে ও বেঁচে থাকুক আর সারা জীবন কষ্ট পাক। যেদিন সুধীরবাবু মারা যান সেদিন দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার কাছে কোনো উইটনেস বা প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ এখানেই আছেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার সালুমকে স্যার ফরেন্সিকে ডাকছেন তাড়াতাড়ি। বলছিলেন যে কিছু ওই এনভেলপটাকে যখন আমি ভালো করে পরীক্ষা করলাম তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট তো পাইনি, কিন্তু ওই এনভেলপ থেকে আমি ডিএনএ এর জন্য স্যাম্পল পেয়ে গেছি। যে ওই চিঠিটা পাঠিয়েছে সে মনে হয় মুখ দিয়ে থুতুর সাহায্যে ওটাকে সেঁটে দিয়েছে। আর এইভাবে ওই এনভেলপ থেকে আমি স্যালাইভা স্যাম্পল পেয়ে গেছি, যার থেকে ডিএনএ টেস্ট করতে পারবো। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্টিং এতে তো 4 থেকে 6 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আর আমি 5 দিনের জন্য যাচ্ছি দিল্লি এক কনফারেন্সে, কিন্তু তার আগে আমি কিছু প্রাইমারি টেস্ট করিয়ে নিয়েছি। তো স্যার আপনি এই টেস্ট থেকে কি পেলেন? এই টেস্ট থেকে আমি জানতে পেরেছি যে এটা যার ডিএনএ হোক না কেন তার ডিএনএ সুধীরবাবুর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। কি? তার মানে এই যে, তার মানে হচ্ছে এইটা যে এই চিঠিটা পাঠিয়েছে সেটা সুধীরবাবুর কোনো রক্তের সম্পর্কের লোক। তার মানে সুধীরেরই নিজের কেউ সুধীরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কে কে হতে পারে? স্যার
অদিতির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো মরা অবস্থায় জন্মেছিল। হ্যাঁ, আর রইল বাকি সুধীর বাবুর 2 ছেলে নীল আর রিতেশ। ওরা দুজন আবার সুধীর বাবু আর অদিতির গোপন রহস্যটা জেনে ফেলেনি তো? হতে পারে তার জন্যই ব্ল্যাকমেল করছিলেন বাচ্চাগুলোর পোশাক পাঠিয়ে। আচ্ছা স্যার, ওই যে বাচ্চাদের পোশাক পেয়েছিলাম, ওগুলো কি সত্যি পুরনো নাকি ময়লা টয়লা করে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে? আমি ওগুলোকে স্পেশালাইজড ল্যাবে পাঠিয়ে দিয়েছি চেক করার জন্য, তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা পুরবি সুধীর বাবুর ছেলের ব্যাপারে কি জানতে পেরেছো? কি করতো ও? স্যার 1 বছর আগে সুধীর বাবু নিজের কোম্পানিতে নিজের ছেলেদেরকেই বোর্ড মেম্বার বানিয়েছিলেন, আর তারপর থেকেই কোম্পানি লসে যেতে শুরু করলো। ওরা কোম্পানির টাকা নিয়ে নিজেরাই নয়ছয় করতো, দামি দামি গাড়ি, প্রচুর শখ মেটাতো, সবকিছু করতো শুধু কাজ বাদ দিয়ে। কিন্তু স্যার সুধীরবাবু তার ছেলেদের খুব ভালোবাসতেন, দুজনের জন্য আলাদা আলাদা বাংলো। আচ্ছা, এটা নয় তো যে ওদের দুজনের মধ্যেই কেউ ওই এনভেলপটা লেটার বক্সে ফেলেছিল? কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই ব্ল্যাকমেলিং কেন? আরে ভাই, টাকার জন্য। কোম্পানি ডুবে যাচ্ছিল। কারেক্ট। কোম্পানি কাঙাল হওয়ার আগে যা কিছু গুছিয়ে নিতে পারো গুছিয়ে নাও। যদি সুধীর বাবুর 2 ছেলে তাদের বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে থাকে, তাহলে নিশ্চয়ই ওনার ব্যাংকের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা এসে থাকবে, খুব বড় রকমের ফিগার। একটা কাজ করো, এই দুজনের পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট সব চেক করো, দেখো কোনো বড় অ্যামাউন্ট এসেছিল কিনা। স্যার, স্যার কিছু পেয়েছি স্যার। আরকে ভিপস ইন্ডাস্ট্রি থেকে কোটি টাকা ট্রান্সফার হয়েছে স্যার। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1 মিনিট দেখছি। এগুলো রিতেশ আর নীলের অ্যাকাউন্টই হবে? না স্যার, প্রাইভেট অ্যাকাউন্ট, রেচেলের নামে। কোন টাকা? আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি কিচ্ছু জানি না। কোন টাকা? সেই টাকাটা যেটা আরকে ভিপস এর অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবার কিছু মনে পড়েছে? ওটা তো আমার স্যালারি, আমি ওখানে কাজ করতাম। স্যালারি? 11 কোটি স্যালারি? হ্যাঁ, তাও আবার 2 সপ্তাহের। ওই হিসাবে তো তোমার মান্থলি স্যালারি 22 কোটি টাকা হবে। কি কাজ কি করো তুমি? ব্ল্যাকমেলিং এর কাজ। তুমি আর রিতেশ দুজন মিলে সুধীর বাবুকে ব্ল্যাকমেল করছিলে। দেখো রিচেল, আমরা খুব ভালো করেই জানি যে তুমি আর কে কোম্পানিতে একদিনের জন্যও কাজ করনি। এবার পরিষ্কার করে সত্যিটা বলবে নাকি? রিতেশ কিন্তু আর নেই, তাই যত শাস্তি সব তোমাকেই কিন্তু পেতে হবে। ব্ল্যাকমেলিং আর এক্সটর্শনের শাস্তি জানো তুমি? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে সুধীর বাবু কি তোমাকে 11 কোটি টাকা এমনিই দান করে দিলেন? সুধীর আঙ্কেল তো ওই টাকা ট্রান্সফারই করেননি। তাহলে কে করেছিল? আমার বয়ফ্রেন্ড রিতেশ। ও আমাকে বলেছিল যে ওর কোম্পানির টাকা ও কিছুদিনের জন্য অন্য কোথাও রাখতে চায়। অন্য কোথাও? কেন জানি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। তুমি রিতেশকে জিজ্ঞাসা করনি, আর যখন রিতেশ মারা গেল তখন পুলিশকেও বলনি। আমি ভেবেছিলাম যে রিতেশ তো আর বেঁচে নেই, তাই টাকাগুলো আমি রেখে দিই। কেউ কি করে জানতে পারবে? কিন্তু সুধীর বাবুর ফ্যামিলিকে মারতে পারে কারা? পরি তো ভিডিও বানাচ্ছিল, আর জাহ্নবী অসুস্থ ছিল, আর জগন্নাথ নিজের ফ্যামিলির সঙ্গে ফিল্ম দেখছিল। কিন্তু অদিতির ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে হতে পারে যে সুধীর বাবুকে এনভেলপ পাঠায়, ওই প্যাকেটটা পাঠায়? সে কে? ওর নামটা সুধীর বাবু উইলে লিখতে চেয়েছিলেন, কিন্তু লেখেননি। সে কে? প্রেমের দ্বিতীয় কেকটা কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, এখানে দুটো কেক। সেটাই তো, যখন বার্থডে ছিল সুধীর বাবু তার নিজের ফ্যামিলির সঙ্গে, ছোট কেকটা কেন কাটতে যাবে যেখানে এত বড় কেকটা রয়েছে এর সামনে? স্যার, যাতে ও রাতে পার্টিতে বড় কেক খেতে পারে। আরে ভাই, সুধীর বাবু কি 18 বছরের বাচ্চা ছিল নাকি যে নিজের বার্থডেতে দুটো কেকের অর্ডার দেবে? স্যার, হতে পারে এই কেকটা ওনাকে কেউ গিফট করেছে, এই কিন্তু বাদামওয়ালা সেটা কেক। তো বক্সে নিয়ে আসবে, আর তার উপরে কেক শপের নামটাও লেখা থাকবে। না স্যার, ওখানে তো আমরা কোনো বক্স পাইনি। ছিল না? হতে পারে কেউ এই কেকটা বাড়িতে বানিয়েছে, সেই জন্যই আমরা ওখানে বক্স পাইনি। কিন্তু এই আমন্ড দেওয়া কেক পাঠালোটাকে? স্যার, হ্যাঁ, স্যার আমি জাহ্নবীর সোশ্যাল প্রোফাইল চেক করছিলাম।
স্যার এখানে ওর অনেক অনেক ছবি আছে যেখানে ও কেক আর পেস্ট্রি বেক করছিল। বেকিং ও খুব পছন্দ করে। হ্যাঁ আমি বেকিং পছন্দ করি, তাতে কি? তো কিছু না, তুমি বাদামওয়ালা কেক বানিয়েছিলে না সুধীর বাবুর জন্য? আমি যখন জানি যে ওনার বাদামে অ্যালার্জি, তাহলে আমি ওনার জন্য বাদাম কেক কেন বানাবো? কারণ তুমি চাইছিলে যে উনি কেকটা না খান, যদি খেতে অজ্ঞান হয়ে যেত না। আর তুমি চাইতে যখন তুমি ওকে মারবে তখন যেন ওর জ্ঞান থাকে, কষ্ট পায় তোমার সামনে, প্রাণ ভিক্ষা করে, তাই না? আরে আমি সুধীর আঙ্কেলকে কেন মারবো? তুমি কেকের মধ্যে সেনেটিভ মেশাওনি রিতেশ, নীল আর মায়াকে মারার জন্য? আপনারা এইসব কি বলছেন বলুন তো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি বলেছিলে না যে ওই দিন তুমি অসুস্থ ছিলে আর বাড়িতেই ছিলে? কোথাও তুমি যাওনি। তুমি পার্টিতে কিভাবে গিয়েছিলে কিনা পার্টিতে? আমি সত্যি 2-3 পর্যন্ত ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে আমি একটু বেটার ফিল করছি, আর তাই আমি পার্টিতে চলে যাই। এতে আমার কি অন্যায়? তুমি যদি রাত 2টা থেকে 3টে অবধি সত্যিই ঘুমিয়েছিলে, তাহলে 2:30টার সময় যখন সুধীর বাবু মারা যান তখন তোমার মোবাইল ওনার ঘরের সামনে গেল কি করে? দেখো জাহ্নবী, মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা তোমার মোবাইলের রেকর্ড চেক করে দেখেছি। যে সময় সুধীর বাবু মারা যান সেই সময় তোমার ফোনের লোকেশন ওনার বাড়ির কাছেই ছিল। এবার সত্যি বলবে নাকি আরো টাইম ওয়েস্ট করতে চাও? আমি আর নীল একে অপরকে ভালোবাসতাম। আমরা ভেবেছিলাম যে নীলের বাবার বার্থডে, আমাদের কাছে একটা ভালো সুযোগ ছিল ওনাকে আমাদের ব্যাপারটা বলার, আর সেই জন্যই আমি ওখানে যাই। ওখানে গিয়ে নীলকে অনেকবার কল করি, প্রায় 1 ঘন্টা ওখানে ছিলাম আমি, কিন্তু নীলের কোনো কল আসেনি। আমি ভেবেছিলাম নীল হয়তো সময় পাচ্ছে না আমাকে কল করার। মিথ্যে কথা। তোমার মনে হয়েছিল নীল তোমাকে ঠকাচ্ছে, সেই কারণে তুমি ওকে আর ওর পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছো। আপনারা কি বলছেন বলুন তো? আমি বেকিং করতে ভালোবাসি, তার মানে তো এটা নয় যে খুনটা আমি করেছি। ইন্টারনেটে রেসিপি দেখে তো যে কেউ কেক বানিয়ে ফেলতে পারে। কেক বানানো কি এমন কঠিন কাজ? আর রিতেশের গার্লফ্রেন্ড রেচেল, ও তো বেকিং করে। আপনারা ওকে কি কেন কিছু জিজ্ঞেস করছেন না? সবাইকে জিজ্ঞেস করবো আমরা। ডাকো সবাইকে। ভীষণ ইন্টারেস্টিং কেস এটা। এরকম খুব কম হয় যে এতজনের কাছে একটা লোকের প্রাণ নেওয়ার জন্য সুযোগও আছে আর মোটিভও আছে। আপনারা আবার? আরে স্যার, আমি কেন মারবো ওনাকে? আপনি নীলকে বিয়ে করতে চেয়েছিলেন, ওর ফ্যামিলির লোকেরা রাজি হয়নি। এ তো খুব বড় একটা কারণ খুন করার। আর সুধীর বাবুর ফ্যামিলির জন্য আত্মমর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এর সবচেয়ে বড় এক্সাম্পল অদিতি দেবী। আর সুধীর বাবু এই নিজের সম্পত্তি আর স্ট্যাটাসের জন্য আপনার জীবন নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনার থেকে বেশি ঘৃণা আর কে করতে পারে? আমার কাছে পয়সার কোনো মূল্য নেই, আর না কোনো বিষয়ে রিগ্রেট। আফসোস তো তোমার হওয়ার কথা রাচেল। এখানে তো 5,000 টাকার জন্য মানুষকে খুন করে, আর তুমি তো বসে বসে 11 কোটি টাকা পেয়েছো। আর আপনি? আপনার হাতে তো সুধীর বাবু তার লাইফের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছিল। আপনি সবই জানতেন ওনার ব্যাপারে। এটাও জানতেন যে উনি ওনার গানটা কোথায় রাখেন। দেখুন, আপনাদের যা ইচ্ছে বলতে পারেন। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি সেদিন ঘরে ভিডিও ব্লগ বানাচ্ছিলাম, চাইলে আমার ফোনও চেক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই দেখি, জানা তো যাবে কিভাবে ভিডিও ব্লগ বানানো যায়। স্যার, এখন আপনি বিশ্বাস করেছেন তো যে সেদিন আমি নিজের ঘরে DIY ভিডিও বানাচ্ছিলাম? DIY তার মানে? ডু ইট ইয়োরসেলফ। স্যার, আমি প্রত্যেকদিন নিজের ইন্টারনেট চ্যানেলে মানুষদের দৈনন্দিন কাজের ইজি পদ্ধতি দেখাই। ডু ইট ইয়োরসেলফ। স্যার, হ্যাঁ, নিউজ পেপারটা দেখুন, ডেটটা ওই একই। হ্যাঁ সেটাই তো আছে। মানে ভিডিও ওই দিনই শুট করা হয়েছিল? স্যার, হ্যাঁ পুরবি। স্যার আমি মেমোরি কার্ডের ডেট আর টাইম চেক করেছি। এই ভিডিওটা ওই দিনই তৈরি করেছিল, 2টো থেকে 4টের মধ্যে। আচ্ছা, আর স্যার ওরির মোবাইল লোকেশন ক্রস চেক করেছিলাম আমরা, তাতে দেখলাম ও সেদিন বাড়িতেই ছিল। পুরবি একটা কাজ করো, এই 4 জন লেডিসকে আলাদা ঘরে বসাও। স্যার হুম, চলো। স্যার, কি ভাবছেন আপনি? সমস্ত প্রমাণ তোর পক্ষেই দেখছি।
এই কেসটা তো আমি অন্ধকারে ডুবে যেতে দেখছি। ঠিক একটা কথা তো পরিষ্কার, যখন অন্ধকার হয় তখন কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার মনে হয় এই পুরো কেসটাই ছায়ারই খেলা। সানডাইল জানো তো? সানডাইল এই জিনিসটা আসলে সূর্যের আলো কোন দিকে যায় সেই অনুযায়ী টাইমটা দেখায়। হ্যাঁ, সানডাইল এমন একটা জিনিস যেটা থেকে আমরা আকাশের সূর্যের পজিশনটা বুঝতে পারি, যেটা থেকে আমরা সময়টা আন্দাজ করতে পারি। এবার দেখো, আমাদের পৃথিবী ঘুরতে থাকে আর সেই জন্য সূর্যের অ্যাঙ্গেলটাও বদলে যায়, যেটার কারণে সানডাইলে ছায়ার পজিশনটা বদলাতে থাকে। এটা তো মাথায় ঢুকে গেছে স্যার, কিন্তু এটার এই কেসটার সাথে কি সম্পর্ক বলুন এর তো? সঙ্গে সম্পর্ক আছে ফেডরিক। পরি, এই পুরো প্রমাণগুলোই আমরা পরীর কাছ থেকে কালেক্ট করেছি। পরি সে এমন একজন কেউ পুরো এভিডেন্স গুলো ম্যানিপুলেট করতে পারে, মেমোরি কার্ডের ডেটটাও চেঞ্জ করতে পারে, পুরো এভিডেন্সেস কন্ট্রোল করতে পারে, কিন্তু সূর্যকে কন্ট্রোল পরি করতে পারে না। ভুলে যেও না যে সূর্য কোনো সময়ই ভুল সময় সে দেয় না। তার মানে ওরই ভিডিওতে ডেট আর টাইম দুটোই চেঞ্জ করে দিয়েছে। হয়তো চেঞ্জ করেছে বা করেনি, কিন্তু এখন আমরা এই ছায়াকে প্রশ্ন করব যে পরি সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কারেক্ট, এই সেটিংটা একদম সেরকমই হয়েছে যেমন পরীর ভিডিওতে ছিল। আর রোদও সেই রকম আছে সেদিন যেরকম ছিল। শুধু পরীর জায়গায় পুরবি দাঁড়িয়ে আছে। স্যার, আমরা এখানে কি করব? আগামী 6 ঘন্টা পর্যন্ত পূরবীকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে ভিডিওতে পরী দাঁড়িয়েছিল। আমরা এটাই দেখতে চাই যে যদি পরী সত্যি কথা বলে তাহলে 2 থেকে 4টের মধ্যে পূরবীর মুখে ঠিক সেই জায়গা থেকে রোদ্দুর পড়বে যেমন পরীর মুখে ছিল। আর স্যার, যদি আমার ছায়া পরীর ছায়ার সাথে ম্যাচ না করে তো? তো দেখতে হবে। ক্যামেরা অন করো। চলো, গুড। ওকে পূরবী, রিল্যাক্স। আচ্ছা, কি আছে এই ভিডিওতে? আরে দেখতে দাও ভাই। তো সকাল 11টা থেকে 1টার মধ্যে তুমি ওই ভিডিওটা রেকর্ড করেছিলে। আর তুমি খুব চালাকির সাথে ভিডিও ডেট আর টাইম চেঞ্জ করে দিয়েছো। মেমোরি কার্ডের ডেট আর টাইম বদলে দিয়েছিলে, নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে দিয়েছিলে যাতে আমরা ওখানকার লোকেশন পাই। তুমি কি মনে করেছিলে এসব করার ফলে আমরা বোকা হয়ে যাব? হ্যাঁ, না তুমি আমাদেরকে বোকা বানাতে পারলে, না আকাশে ওঠা সূর্যকে। তোমার ভিডিওতে রোডের ডিরেকশন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওই ভিডিওটা 11টা থেকে 1টার মধ্যে শুট করা হয়েছে। চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু রিসার্চ ওয়ার্কটা একটু দরকার ছিল। পরি, তোমার ব্যাপারে আমরা সব কিছু জেনে গেছি। পড়ি, আমাদের হয়তো ম্যাক্সিমাম 4 সপ্তাহ সময় লাগবে তোমার ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করতে যে তুমি সুধীর বাবুর মেয়ে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না। আমি ওনাকে মারতে চাইতাম না, একদমই মারতে চাইতাম না ওনাকে। আমি তো শুধু এইটুকু চাইতাম যে উনি আমাকে স্বীকার করুক। ছোট থেকে এখনো অবধি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তার জন্য একটা ফ্যামিলি চাইতাম আমি। তুমি সুধীর বাবুর ব্যাপারে জানতে পারলে কিভাবে? ওই আমার ছোটবেলার জামা কাপড়ের জন্য। ওই জামা কাপড়ে হসপিটালের কার্ড ছিল, উনি ওটা বের করতে ভুলে গেছিলেন। ওই কার্ডে বাবার নাম্বারও ছিল। তারপর আমি বাবাকে অনেক খুঁজলাম, তখন শেষ পর্যন্ত ওনার কোম্পানির কথা জানতে পারলাম। কিন্তু তুমি ওনার কোম্পানি কেন জয়েন করলে? তুমি চাইলে সুধীরবাবুকে অন্য জায়গাতেও কথাটা বলতে পারতে যে তুমি ওনার মেয়ে। কিন্তু আগে আমি ওনার সাথে দেখা করতে চাইতাম, চিনতে চাইতাম ওনাকে। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে উনি খারাপ মানুষ নন,
মনের দিক থেকে খুবই বড়। তখন আমি ভাবলাম যে হয়তো ওই সময় ওনার অবস্থা খুব খারাপ ছিল, তাই অনাথ আশ্রমে দিয়েছিল আমাকে। কিন্তু এখন তো ওনার খুব ভালো অবস্থা, এখন তো উনি আমায় আপন করতে পারতেন। তাহলে ওনার সঙ্গে দেখা হতে না হতে প্রপার্টিতে ভাগ কেন চাইলে? কারণ আমি জানতে চাইতাম যে ওনার কাছে ইম্পর্টেন্ট কি, টাকা না আমি। তার জন্যই সুধীরবাবু ওনার উইল চেঞ্জ করতে চাইছিলেন। হ্যাঁ, আর এটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু সুধীর বাবু তার সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন, যেটা তুমি সহ্য করতে পারোনি। স্যার, ও সব ওনার ওয়াইফ আর ওনার মেয়ের জন্য হয়েছিল। ওরা এটা সহ্যই করতে পারছিল না যে বাবা আমার নাম উইলে অ্যাড করছিল। অর্থাৎ আরও একবার সুধীরবাবু আপনাকে মেনে নিতে অস্বীকার করলেন। হ্যাঁ, আর এইবারও ঠিক ফ্যামিলির জন্যই। উনি একদম বদলাননি, উনি একদম ঠিক আগের মতোই ছিলেন। সেলফিশ, সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন। সহজভাবে নিজের ভাগটা পাননি বলে ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলেন। না, আমি যখন ওনাকে প্রথম এনভেলপ পাঠিয়েছিলাম তখন আমার এরকম উদ্দেশ্য ছিল না। আর না আমি এতটাই বোকা যে এনভেলপ নিজের মুখ দিয়ে সিল করব। আমি তো এটাই ভাবতাম যে অ্যাটলিস্ট উনি আমাকে নিজের ফ্যামিলিতে ইনক্লুড করুক, আমার নিজেরও একটা ফ্যামিলি হোক। আর তার জন্যই আমি বাবার জন্মদিনের দিন নেশাযুক্ত ওষুধ দিয়ে বাদামের কেক নিয়ে ওনার বাড়িতে গেছিলাম। Happy birthday to you. আমার অ্যালার্জি আছে। বাবা, তুমি সুধীরবাবুর পুরো ফ্যামিলিকে মারতে চেয়েছিলে না? তোমার লক্ষ্য পূরণ হয়েছে। এবার তোমার সঙ্গে ওনার ফ্যামিলির লাস্ট মেম্বারও শেষ হয়ে যাবে। জেল যাওয়ার আগে আমরা তোমার সঙ্গে কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে চাই। ইনি অদিতি দেবী, তোমার মা। মা, আপনাকে মিথ্যে বলা হয়েছিল যে আপনার সন্তান মৃত জন্ম নিয়েছিল। মা, ওর এই সুধীর বাবু আর তার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আমরা দুঃখিত, আপনারা দুজন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। গাইস, একে অপরের হাত ধর আর চোখ দুটো বন্ধ কর। যা কিছু হয়ে যাক, হাত ছাড়বি না। রেডি? রেডি। কাবারা, কাবারা, চলে আসো, চলে এসো। কাবারা, কাবারা, চলে আসো, চলে এসো। কাবারার আত্মা চলে আসো, কাবারার আত্মা চলে এসো। কাবারার আত্মা চলে আসো, কাবারার আত্মা চলে এসো। কাবারার আত্মা চলে আসো, কাবারার আত্মা চলে এসো। কাবারা, 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 কাবারা,
এখানে কিছু একটা হলো ভাই। তোরা হাত কেন ছেড়ে দিলি রবি? প্ল্যান চিটের প্ল্যানটা তোরা ভেঙে দিয়েছিস। তোরা জানিস এটা কত ভয়ঙ্কর হতে পারে। ও আমাদের ছাড়বে না। ও কাবারা ছিল তাই না গাইস? ও কাবারা ছিল তাই না? ও এখানে চলে এসেছে, আমরা সবাই মরে যাব। আত্মা ওই মৃত সিরিয়াল কিলারের? এই টিভিটা কে করাচ্ছে? তোরা কেউ করছিস তাই না? গাইস মজা করিস না এত। আমরা আত্মাকে ডাকছি একটা। এই মজাগুলো কিন্তু ভয়ঙ্কর হতে পারে। গাইস বি সিরিয়াস। কেউ মজা করছে না এখানে। কাবারা, কাবারা, আপনি শুনতে পাচ্ছেন? তাহলে প্লিজ প্রমাণ দেখান। ব্লাড? আপনি আপনি কাউকে খুন করতে চান কি? Guys, let's just change. Kavara, 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 কি করলাম আমরা? আমাদের সবাইকে ছেড়ে ফেলবে। এক্সকিউজ মি, এক মিনিট একটু সরে যান। আসুন স্যার, দেখুন কি নির্দয়ভাবে মেরেছে। আপনি কে? স্যার আমার নাম পান্নালাল। আমি আপনাকে ফোন করেছিলাম। সেট ভাই আর আমি বহুদিন থেকেই একসঙ্গে ব্যবসা করি। কাল সন্ধ্যায় আমি যখন এসেছিলাম তখনও পর্যন্ত সব ঠিক ছিল। তারপর স্যার এইসব ঘটে গেল। ইনি কে? স্যার বাড়ির চাকর রামু। মনে হচ্ছে ঘুমন্ত অবস্থায় মেরে দিয়েছে। ওঠার কোনো সুযোগই পাইনি। স্যার, উপরে দুটো লাশ আছে। মনে হচ্ছে চাকরের চিৎকার শুনেও বাইরে এসেছিল আর খুনি ওকে এখানেই মেরে দিয়েছে। বেডরুমেও একটা লাশ। আওয়াজ শুনে হয়তো ওঠার চেষ্টা করেছিলেন আর এখানেই মেরে দিয়েছে। লকার থেকে কি কি চুরি হয়েছে আপনি কি জানেন কিছু? স্যার 10 কোটি টাকার হিরে ছিল। 2 সপ্তাহ আগে আমি পলিসিও করিয়েছিলাম। সমস্ত হিরে নিয়ে চলে গেছে। হিরে? স্যার, একটা অস্ত্র বাথরুমে। মনে হচ্ছে এইটা দিয়ে সব কটাকে মেরেছে।
এটা খুব ভালো মতো পরিষ্কার করে দিয়েছে। তা আবার সাবান দিয়ে? মনে হচ্ছে না এতে কোনো প্রমাণ পাবো। ভাই এ তো একটা বিপজ্জনক খুনি। প্রথমে 3-3টে খুন করে আর তারপরে বাথরুমে বসে অস্ত্রটা পরিষ্কারও করে দেয়। সাইকোপ্যাথ। আচ্ছা, এই হীরের ব্যাপারে আরো কেউ কি জানতো? স্যার 3জন লোক জানতো। কারা? আসুন দেখাচ্ছি স্যার। একজন তো ওনার ভাইপো কমলেশ, 2জন এমপ্লয় ছিল সতীশ আর স্যার মানিক। আসুন স্যার আমি দেখাচ্ছি আপনাদের। স্যার ইনি হলেন সেট ভাইয়ের ভাইপো কমলেশ। হ্যাঁ, আমি কমলেশ। ওনারা আমার কাকু কাকিমা ছিলেন। আর এ হলো মানিক আর ও সতীশ। হ্যাঁ স্যার, ওই হিরে পলিশ করার কাজ আমাকে আর মানিক স্যারকে দিয়েছিল। আর স্যার আমার 10 কোটি টাকার হিরে নিয়ে চলে গেল। আমি তো বরবাদ হয়ে গেলাম। কোথা থেকে আমি ফেরত পাবো বলুন? আপনি হয়তো ভুলে যাচ্ছেন 3-3টে খুন হয়েছে এখানে। ওনাদের জীবন হীরের থেকে অনেক বেশি মূল্যবান, বুঝেছেন আপনি? বাইরে গিয়ে দেখি, হয়তো কেউ কিছু দেখেছে। আমাদের কাল রাতের সিসিটিভি ফুটেজ চাই। এই ক্যামেরা চলছে তো? হ্যাঁ স্যার, কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো। কিন্তু কাল রাত 2 থেকে 3টের মধ্যে কারেন্ট চলে গেছিল। ওই সময়ে কিছু পাইনি স্যার, কিন্তু তার আগে আর পরে সব আছে স্যার। 2 থেকে 3টের সময় কারেন্ট ছিল না হয়তো। খুনগুলো ওই সময়ই হয়েছে। আচ্ছা, এই সময় কোনো অচেনা ব্যক্তিকে তোমরা এখানে আসতে বা যেতে দেখেছো? স্যার, রাত 2:30-টের সময় শেঠবাবুর প্রতিবেশীর বাড়ি থেকে 4 জন গাড়ি নিয়ে বেরিয়ে গেল স্যার। ওই ফ্ল্যাটটা কার? ওটা প্রেরণা ম্যাডামের স্যার। প্রেরণা ম্যাডাম আর ওনার বাবা মা ওখানেই থাকেন স্যার। গত মাস থেকে ওনার বাবা মা ওনার গ্রামে চলে গেছেন আর ওনার গাড়ি নিয়েই সবাই গেছে। হ্যাঁ স্যার, ওরা তাড়া করছিলেন, এছাড়া টেনশনও করছিলেন। আমরা বেশি মন দিতে পারিনি, আসলে আমরা কারেন্টের ব্যাপারটা দেখছিলাম। ওই গাড়ির ডিটেলস আছে তোমাদের কাছে? পেয়ে যাবে। এই বাচ্চারা নিশ্চয়ই কিছু জানে এই ব্যাপারে। সব জায়গাতে অ্যালার্ট করে দিই, পালিয়ে যাবে কোথায় ওরা। স্যার, কিছু এমনিতে দেখি বা শুনিনি, কিন্তু একটা আজব ব্যাপার হয়েছে কালকে। মোটামুটি 1 ঘন্টা অবধি কারেন্ট ছিল না রাত্রে। হ্যাঁ স্যার, হ্যাঁ। স্যার এটা ক্রস এরিয়া, এখানে লোডশেডিং হয় না। কারেন্ট তো নিজে থেকে যায়নি। খুনি জেনে শুনেই পাওয়ার সাপ্লাইটা কেটে দিয়েছে। স্যার এই দেখুন, কেউ নাড়াচাড়া তো করেছে। যেই লোকটা এই ওয়্যারটা কেটেছে সে খুব ভালো করেই জানতো এই ওয়্যারটা কাটলে পুরো এরিয়ার কারেন্ট চলে যাবে। আর পুরো সোসাইটিরও। হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ। পরিষ্কার, কেউ রাত্রি 2টোর সময় এই জাংশন বক্স থেকে পাওয়ার সাপ্লাই কেটে দিয়েছিল, যাতে সোসাইটির যা সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলো অফ হয়ে যায়। তারপরে ও কম্পাউন্ডে ঢুকলো আর মিস্টার সিডের ঘরে ঢুকে গেছিল। আর প্রায় 2 থেকে 2:30টার সময় খুনটা করে, হিরেগুলো চুরি করে আর তারপর ওখান থেকে পালিয়ে যায়। আর তারপর 3টের সময় আবার কারেন্ট চলে এলো। স্যার, আপনার থিওরিতে একটু গন্ডগোল দেখতে পাচ্ছি। কি গন্ডগোল আছে? ওই 3 জনের মৃত্যু 2 থেকে 3টের মধ্যে হয়নি। কি? তাহলে কখন মারা গেছে? এর ধরো 1 ঘন্টা, সোয়া 1 ঘন্টা আগে, মানে 1:45 থেকে সোয়া 1টার মধ্যে। এটা কি করে সম্ভব ডক্টর? দয়া, এই 3 জনের বডির টেম্পারেচার আর বডির ভেতরের পরিস্থিতি এই কথাই বলছে যে এদের মৃত্যু 1:45 থেকে সোয়া 1টার মধ্যেই হয়েছে। আর তার ওপর এই মিস্টার সৈয়দের ঘড়ি। আক্রমণের সময় উনি নিশ্চয়ই খুনিকে নিজের হাত দিয়ে আটকানোর চেষ্টা করেছিলেন, আর এই ধাক্কাধাক্কিতে ওনার ঘড়িটা বন্ধ হয়ে গিয়েছিল। এখন ঘড়িটা সময় দেখাচ্ছে 12:55। 12:55? কিন্তু স্যার, যদি খুনগুলো 12টা থেকে 1:45টার মধ্যে হয় তাহলে খুনি হয়তো তার আগেই এসেছিল। কিন্তু বিল্ডিং এর লাইটগুলো তো 2টো পর্যন্ত অন ছিল স্যার, আর সিসিটিভি ক্যামেরাও কাজ করছিল। আর বিল্ডিং এর সিকিউরিটি খুব ভালো স্যার। আর একজন ওয়াচম্যান স্যার মিস্টার সিডের ঘরের নিচেই দাঁড়িয়ে ছিল। আমরা সিসিটিভি ফুটেজ চেক করেছি, 2টো পর্যন্ত তো খুনি বিল্ডিং এ ঢোকেইনি। তাহলে এলো কখন?
আর তাছাড়া খুনগুলো করার পরে পাওয়ার কার্ডটা কেন করতে গেল? ফ্রেডি, হ্যাঁ ফ্রেডি। আচ্ছা, ভেরি গুড স্যার। ফ্রেডি ওই 4 জন বাচ্চাকে ধরে নিয়েছে। শহরের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, ওয়াশি বিচের কাছে ওদেরকে ধরে নিয়েছে। গ্রেট ওয়ার্ক। সবাইকে নিয়ে এই বিউরোতে আসতে বলো। ওরা আমাদের জন্য মরে গেছে। এগুলো তোমরা ওই হীরের জন্য করেছো না? হিরে? আপনি কোন হীরের কথা বলছেন স্যার? হীরের ব্যাপারে তোমরা কিছু জানো না? যদি নাই জেনে থাকো তাহলে মেরেছো কেন? হ্যাঁ স্যার, আমরা কাউকে মারিনি, ওই কাবারা মেরেছে স্যার। আরও আমাদের জন্যই এসেছিল, আমরাই ওকে ডেকেছিলাম স্যার। এই কাবারা আবার কে? ও একজন কুখ্যাত সিরিয়াল কিলার আর ডাকাত। এক মিনিট, এটা ওই 1940-এর কাবারা নয় তো?